ব্যাড পারফরমেন্স কেমন তোমার? আগে কখনো করেছো নাকি ভার্জিনিটি আছে? নিজের হবু বরের মুখনিঃসৃত এমন প্রশ্নে বিস্ময়ে জমে গেল শৈলী। তৎক্ষণাৎ চমকে তাকালো সামনে ফিটফাট হয়ে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে। মনে হলো যেন কানের কাছে কেউ বাস ফাটিয়েছে। সে কি ভুল শুনল? হতে পারে, অবশ্যই ভুল শুনেছে, কিন্তু যখন সামনে বারান্দায় ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটার ঠোঁটে এক প্রকার তাচ্ছিল্যের বাঁকা হাসি ফুটে উঠল, তখনই শৈলী বুঝল না, ভুল কিছু শোনেনি সে। ভেতরটা কেমন যেন অস্বস্তিতে গুটিয়ে গেল তার। হাতের আঙুলগুলো নিজের অজান্তেই শক্ত হয়ে মুঠোয় পরিণত হলো। শৈলীর কণ্ঠ যেন নিজেকেই অপরিচিত ঠেকল। মানে? অয়ন বেশ নির্লিপ্ত জবাব দেয়। জানতে চাচ্ছি তুমি নিজের ভার্জিনিটি রেখেছো কিনা। আজকালকার মেয়েদের উপর তো ভরসা করা যায় না। কণ্ঠে বেশ অবজ্ঞা ফুটে উঠল। চোখের কোণায় পানি জমল শৈলীর, তবে দুঃখের নয়, তাচ্ছিল্যের। ঠোঁট কামড়ে নিজের নিয়তির উপহাস করে বাঁকা হাসল সে। অন্য ঘরে পাত্রের সাথে আলাদা কথা বলতে এসে এমন পরিস্থিতিতে পড়তে হবে ভাবেনি যে। আসলে বাবা মা ছাড়া পৃথিবীতে কেউ আপন নয়। এটা শৈলী তখনই বুঝতে পেরেছে যখন সে তার বাবাকে নিজের স্বাভাবিক জীবন থেকে হারিয়েছে, আর মাকে পৃথিবী থেকে। শৈলী একেবারে অনন্য রূপের অধিকারী নয়, তবে কুৎসিত বলা যায় না। তার চোখ দুটো গভীর অন্ধকার রাতের মতো, যা প্রতি মুহূর্তে কিছু বলতে চায়, তবে শব্দের জন্য অপেক্ষা করে। মুখাবয়বে কোনো এক ধরনের আলাদা বৈশিষ্ট্য, যেমনটা সচরাচর খুঁজে পাওয়া যায় না। ঠোঁটগুলো সজীব এবং মধুর, প্রায় সবসময় হাসি লুকিয়ে রাখত, তবে আজ সেই হাসি ছিল শীতল এবং মুখের গড়ন এক ধরনের অদ্ভুত গম্ভীরতায় আচ্ছন্ন। মসৃণ ত্বক, সুগঠিত শরীর এবং সোজা দাঁড়িয়ে থাকা গঠন তাকে আরো আকর্ষণীয় করে তোলে। তার চুল সোনালি শ্যামলা, কোমর অবধি ছড়িয়ে পড়া, শান্ত কিন্তু শক্তিশালী উপস্থিতি তার, যেন প্রতিটি মুহূর্তে নিজেকে প্রমাণ করতে প্রস্তুত। সৌন্দর্য কেবল বাহ্যিক নয়, ভেতরেও এক অনন্য দৃঢ়তা। শৈলীর জীবনে একটি গভীর শূন্যতা ছিল যা কখনো পূর্ণ হতো না। তার মা যখন সে মাত্র 5 বছর বয়সী ছিল তখনই মারা যান। মা ছাড়া সে অনেকদিন বেঁচে ছিল। তার বাবার সঙ্গেই কাটিয়েছিল তার শৈশব এবং কৈশোরের বেশিরভাগ সময়। কিন্তু গত বছর তার বাবা প্যারালাইজড হয়ে পড়েন, আর সেই মুহূর্ত থেকে তার জীবনে পরিবর্তন আসে। তার জীবনের বোঝা আরো বাড়তে থাকে। যৌথ পরিবারের মধ্যে বাস করার কারণে সবাই তার উপর চাপ প্রয়োগ করতে থাকে। তার চাচি ও চাচা, যারা তার প্রতি এক প্রকার নির্দয় মনোভাব পোষণ করত, তার উপর এক প্রকার জোর জবরদস্তি চালাতে থাকে। তারা চেষ্টা করেছিল তাকে একতরফাভাবে বিয়ে দিতে, যেন তার ভবিষ্যৎ পুরোপুরি তাদের হাতে চলে আসে। শৈলী জানত তার কাছে এমন আর কোনো নিরাপত্তা নেই। সে অনুভব করছিল এক সময়ের স্নেহময় বাবা এখন শয্যাশায়ী, তাকে আর আগের মতো সঙ্গ দিতে পারছে না। আর তার চাচি ও চাচা, যারা শুধু তার শরীরের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছিল, তাকে কেবল একটা জীবন্ত পুতুল মনে হচ্ছে। হ্যালো। অয়নের কথায় শৈলী নিজের চিন্তার জগৎ থেকে সন্তর্পণে বেরিয়ে আসলো। চোখ দুটো মুহূর্তের জন্য ফাঁকা হয়ে গেল তার। শরীর এক সেকেন্ডের জন্য যেন স্থির হয়ে গেল। হঠাৎ যেন সেই স্বপ্নালো মুহূর্তটা ছিন্ন হয়ে তার চোখে পৃথিবী আবার স্পষ্ট হয়ে উঠল। ভদ্র মানুষের রূপ নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা অয়নের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালো শৈলী। অয়ন এবার থুতনিতে আঙুল ঘষে কিছুটা নিরাশ হয়ে তাচ্ছিল্য বলে উঠল, কি হলো, চুপ কেন? শিট, তার মানে তুমি ইউজ করে মাল? আর সহ্য হলো না শৈলীর। চোখ বড় করে অবাকের চরম পর্যায়ে পৌঁছে ঝাঁঝালো কণ্ঠে বলল, কি বলছেন আপনি? এসবের মানে কি? একগাল হাসল অয়ন, মুখে শয়তানির ছাপ স্পষ্ট। মানে খুব সাধারণ। সংসার মানিয়ে চলার জন্য অনেক কিছু জানা দরকার, তাই না? এই ব্যাপারগুলো কি জানার প্রয়োজন নেই? ডোন্ট ওয়ারি, তুমিও আমার বিষয়ে অনেক কিছু জানতে পারবে। শৈলীর গলা শুকিয়ে এলো, তার শরীরের প্রতিটি নার্ভ টান টান হয়ে গেল। কি বলছে এই লোক? এটা কি কোনো রকমের বাজে মজা, নাকি সত্যি সে এমন ধৃষ্টতা দেখানোর সাহস রাখে? ঘরের বাতাস ভারী হয়ে উঠল। পাশের ঘরে নিশ্চয়ই তার চাচা চাচি অধীর আগ্রহে বসে আছেন। এই কথোপকথনের বিষয় সম্পূর্ণ অজানা, অথচ এখানে এই চার দেয়ালের মধ্যে সে এমন এক পরিস্থিতির মুখোমুখি যা তার কল্পনাতেও ছিল না। শৈলীর মনে হলো
এখনই উঠে দাঁড়িয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে যেতে হবে, অথবা আজ এই মুহূর্তে যদি তার বাবা মা বেঁচে থাকতো তাহলে শৈলী নিজের সর্বশক্তি দিয়ে সামনে থাকা এই নোংরা লোকটার গালে চড় মারত। কিন্তু সে জানে এখন যদি সেই লোকটার সাথে একটু অভদ্রতা করে তবে আজ সে আবারও অত্যাচারিত হবে। প্রতিবারের মতো এবারও যদি পাত্রপক্ষ হাতছাড়া হয়ে যায় তবে তার চাচি তাকে মেরেই ফেলবে। আপনজনের অভাব যে আজ খুব টের পাচ্ছে শৈলী। তবে হ্যাঁ, একজন আছে, একজন মানুষ আছে যে থাকলে তাকে এখন কেউ এভাবে নোংরাভাবে অপমান করতে পারতো না। কিন্তু সে কখন আসবে? সে কি আসলেই আসবে? শৈলীর হাতের আঙুল আবার শিথিল হলো, চোখ দুটো কঠিন হয়ে উঠল, গলা যথাসম্ভব শক্ত করে বলল, আপনার সাহস দেখে অবাক হচ্ছি। প্রথমে ভদ্রলোক ভেবেছিলাম। আপনার মা বাবা কি এইসব প্রশ্ন করার জন্যই আপনাকে পাঠিয়েছেন? অয়ন এবার ঠোঁটের কোণ বাঁকিয়ে হাসল, যেন মজা পেয়েছে, যেন ঠিক এই প্রতিক্রিয়াটাই সে আশা করছিল। ইউ নো হোয়াট, আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি একটা গাইয়া মেয়ে। তোমার মতো গায়াকে কেউ বিয়ে করবে না। দেখতেও তো খুব একটা জাক্কাস নও তুমি। সো আমার মনে হয় যদি সংসার করার ইচ্ছে থাকে তাহলে আমার সাথে করতে হবে। আর হ্যাঁ, তুমি ভার্জিন থাকো আর না থাকো, আই ডোন্ট কেয়ার, কারণ আমি নিজেও ভার্জিন নই। আর তোমাকেও আমি পার্মানেন্টলি বিয়ে করব না। তোমার চাচা চাচি যদি যৌতুকের টাকাটা না বাড়ায় তবে আমি 1 মাস পর তোমায় ডিভোর্স দিয়ে দেব। যদি ডিভোর্স দিতে নাও পারি তবে আমার গার্লফ্রেন্ডদের নিয়ে আমার বাড়িতেই থাকবো আর তুমি রাস্তায় ঘুরে বেড়াবে। বলো রাজি? শৈলী চুপ থাকলো, চোখে এক তীব্র যন্ত্রণার ছাপ স্পষ্ট, কিন্তু তার শরীরে কোনো আন্দোলন নেই। একের পর এক কথা শোনার পর তার ভিতর গড়ে উঠছে এক ধ্বংসাত্মক শান্তি। শৈলী ঠোঁট চেপে হাসল, সেই হাসি বেজায় তিক্ত, যেন নিজের ভেতর সমস্ত তিক্ততা কুড়িয়েছে। অয়ন এবার বেশ তীক্ষ্ণ চোখে শৈলীকে উপর নিচে ভালোভাবে দেখতে থাকলো। তার তাকানোর ধরন দেখে শৈলী ভীত হলো, শাড়ি টেনে নিজেকে আড়াল করার ব্যর্থ চেষ্টা করতে থাকলো। সে মোটেই এরকম হাতা কাটা ছোট ব্লাউজ আর পাতলা শাড়ি পরে না, কিন্তু আজ তার চাচি খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়েছে তার পায়ে, যে কারণে বাধ্য হয়ে তাকে পরতে হয়েছে এই পোশাক, সাথে সাজতেও হয়েছে। নিজেকে আড়াল করার সর্বোচ্চ চেষ্টা করতে থাকা শৈলীর ভীষণ রকম কান্না পাচ্ছে। আজ যদি তার বাবা ঘরের এক কোণে পড়ে না থেকে স্বাভাবিক থাকতো তাহলে এরকম পরিস্থিতিতে কখনোই পড়তে হতো না শৈলীকে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টায় আছে সে। অয়ন এবার উপর থেকে নিচ পর্যন্ত দেখা শেষ করে ধীর পায়ে একটু এগিয়ে এসে কণ্ঠ খাদে নামিয়ে বলে ওঠে, বডি ফিগার খুব একটা খারাপ না, জোস ফিগার বানিয়েছো, আই লাইক ইট। আচ্ছা, তোমার বডি সাইজ কত? শৈলী ঘৃণায় চোখ খিচে বন্ধ করলো। এসব কথা সে আর শুনতে চায় না, তবে অয়নের প্রশ্ন বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই চাপা কণ্ঠের জবাব ভেসে আসলো। আমি বলছি ওর বডি সাইজ। পরিচিত পুরুষালী তীক্ষ্ণ কণ্ঠে তৎক্ষণাৎ চোখে ঝিলিক স্পষ্ট হলো শৈলীর। মুখে হাসির রেখা টেনে বিস্ময়ে তাকালো দরজার দিকে। কথার ব্যাঘাত ঘটায় অয়নও বিরক্তিতে তাকালো দরজার দিকে। স্পষ্ট হলো নিখুঁতভাবে নির্মিত কঠিন এক পুরুষের অবয়ব। ছায়ায় ধীরে ধীরে দৃশ্যমান হতে থাকলো একটি সুঠাম আকর্ষণীয় পুরুষ, যে কিনা দুহাত পকেটে রেখে বেশ নির্লিপ্ত ভঙ্গিতে পা ফেলে শব্দ করে নীরবতার মধ্যে তোলপাড় সৃষ্টি করে এগিয়ে আসছে। শৈলী এক হাতে বেশ অবহেলায় চোখ মুছল, মুখে হাসি ফুটিয়ে তুলে আগ্রহে অপেক্ষা করতে থাকলো সদ্য আসা মানুষটিকে দেখার। অয়ন চোখ সরু করে ছায়ার আড়াল থেকে দেখতে চেষ্টা করলো আগন্তুককে। বেশ বিরক্তির স্বরে বলল, কে রে ওখানে? আশ্চর্য, এই বাড়ির কেউ কি ম্যানার্স জানে না? পাত্রপাত্রীকে আলাদা রুমে কথা বলতে পাঠানো হয়েছে, আর এখানে সে কেউ কথার মাঝে নাক ঢোকাচ্ছে। কে রে ওখানে? শৈলী একটা স্বস্তির ঢোক গিলে হাসি মুখে বিড়বিড় করে আওড়ালো, নিশান ভাই। জুতার শব্দে সারা ঘরে এক ধরনের অদ্ভুত গম্ভীরতা ছড়িয়ে পড়ল। কারো আগমনে সারা ঘর যেন থমকে গেল। শুধু তার পদধ্বনিতেই মন্ত্রমুগ্ধ হলো। ধীরে ধীরে এগিয়ে আসছে অবয়বটা। তার সোজা গড়ন আর শক্তিশালী পেশির গঠন তার উপস্থিতিকে আরো দৃঢ় করে তুলছে। সুঠাম পরিপূর্ণ শরীর যেন সবকিছুতেই নিখুঁত ভারসাম্যতার। সাদা শার্ট পরিহিত নিশানের মুখের রেখা খুব স্পষ্ট, তীক্ষ্ণ, এবং চোখ দুটি যেন কাচের মতো ঝলমল করছে।
স্বচ্ছ এবং একাগ্র। তবে এখন দেখে মনে হচ্ছে কেউ আগুন ধরিয়ে দিয়েছে চোখে। দুহাত পকেটে রাখা, মাথা কিছুটা নিচে রেখে চোয়াল শক্ত করে এগিয়ে আসতে থাকলো এক অপ্রতিরোধ্য পুরুষ, নিশান তালুকদার। চোয়াল শক্ত করে রাখা নিশানকে দেখে অয়ন মুখ কুঁচকে জিজ্ঞেস করে, কে আপনি? নিশান একবার শৈলীর দিকে তাকায়। মেয়েটার চোখে হাজারো পাখি ফুরফুরে হয়ে উড়ে যাচ্ছে যেন। এত কিসের আশা মেয়েটার, এত কিসের আকাঙ্ক্ষা? অয়ন ভুরুকুচকে আবারও একই প্রশ্ন ছুড়ে দিলে নিশান ধীর কণ্ঠে নিজের পরিচয় জানান দেয়। নিশান, নিশান তালুকদার। তালুকদার বংশ শহরে বেশ সমাদৃত, ব্যবসায় বেশ এগিয়ে থাকায় মর্যাদাও খুব বেশি। মূলত এই কারণেই তো অয়নের বাবা আশরাফ উদ্দিন বেশ বুদ্ধি খাটিয়ে এ বাড়ির সাথে আত্মীয়তা করতে চেয়েছে। শৈলীর চাচি খাদিজার লোভকে কাজে লাগিয়ে নিজের অকর্মা ছেলের জন্য খুঁজে নিয়েছে পাত্রী। তাই নিশানের নামে তালুকদার শুনে অয়ন বুঝতে পারল সেই বাড়িরই সদস্য। আর তাছাড়া এখানে আসার আগে সে নিশানের নামও শুনেছে। বাপ চাচার সাথে ব্যবসায় সেও হাত লাগায়। পরিস্থিতি বুঝতে পেরে তাই অয়ন এবার ভদ্রতার খাতিরে মেকি হেসে বলল, ও আচ্ছা, আপনি? নাম শুনেছি আপনার, নিশান ভাই, চিনতে পেরেছি। নিশানের অভিব্যক্তি বোঝা গেল না। সে একইভাবে চোখ মুখে আধার নামিয়ে গম্ভীর হয়ে দাঁড়িয়ে রয়েছে, দৃষ্টি একদম সামনে। অয়ন এবার শৈলীকে উদ্দেশ্য করে নরম কণ্ঠে বলল, তোমার চাচাতো ভাই হবে, তাই না? শৈলী প্রথমে আমতামতা করলো। এই প্রশ্নের জবাব দিতে তার মোটেই ইচ্ছে করে না, কখনোই না। কিন্তু কারণটাও জানা নেই। অস্বস্তিতে হাত কষলে শৈলী ডাগর ডাগর আঁখি তুলে তাকালো নিশানের দিকে। চোখে চোখ পড়ল এবার। নিশানের তীক্ষ্ণ দৃষ্টি পরখ করে প্রথমে কিছু না বুঝলেও ছোট্ট মাথায় শাড়ি আর সাজগোজের চিন্তা আসতেই আবারও শাড়ি নিয়ে টানাটানি শুরু করে শৈলী। আজ তার রক্ষী নেই। অনেকক্ষণ পর নীরবতার বেড়িবাঁধ ভেঙে নিশান ভ্রুকুচকে বেশ বিরক্তি ভাব নিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি করছো এখানে? অয়ন অবুঝের ন্যায় মাথা নাড়ালো। দেখতে পাওয়ার পরেও প্রশ্ন করছে কেন এলো? মাথাটা তো খারাপ আছে নাকি? তার ইচ্ছে হলো নিশানের মুখের উপর জবাব দিতে, কিন্তু এলাকায় নিশানের ক্ষমতা সম্পর্কে অনেক কাহিনী শুনেছে অয়ন। এমনিতেই অনেক রাগী আর মারপিটে নাকি আমেরিকা থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে এসেছে। ঝুঁকি নিতে মোটেই ইচ্ছুক নয় অয়ন। তাই ভদ্রভাবে মাথা এলিয়ে জবাব দিল, মানে ওই যে আমাদেরকে তো আলাদাভাবে কথা বলতে পাঠানো হলো, আগামী সপ্তাহে আমাদের বিয়ে। কথা শেষ করতে পারল না অয়ন। নিশান কণ্ঠ যথাসম্ভব খাদে নামিয়ে ফের শুধালো, কার বিয়ে? আমাদের। অয়নের বলতে দেরি হলো, চোখ সরু করে থাকা নিশান শার্টের হাতা গোটাতে দেরি করল না। বেচারা অয়ন নিশানকে শার্টের হাতা গোটাতে দেখে খানিক বিভ্রান্ত হওয়ার পাশাপাশি ভীত হলো। সে তো রেগে যাওয়ার মতো কিছু বলেনি, তবে এই লোক এমন প্রস্তুতি নিচ্ছে কেন? নিশানের হাতের গঠন দেখে ঢোক গিলল অয়ন। নিঃসন্দেহে এই পুরুষকে বলবান বলা যায়। হাতের পেশির উচ্চকিত ভাঁজ দেখে মনে হয় এ হাতে একবার ঘষে পড়লে সেটা সহজে ভুলে থাকা সম্ভব নয়। অয়ন ধীরে ধীরে পিছু হটতে শুরু করলো। মুখে শুকনো হাসি এনে বলল, মানে আমাদের বলতে আমি আর শৈলী, আমাদের বিয়ে ঠিক হয়েছে। নিশানের মুখের অভিব্যক্তি এতটুকু বদলালো না, শুধু চোয়ালের কাছে শিরাগুলো স্পষ্ট হলো। এক নিঃশ্বাসে ধীর গলায় বলল, তোমাদের বিয়ে কে ঠিক করেছে? অয়ন এবার দ্বিধায় পড়ে গেল। ভালোই ফ্যাসাদে পড়লো তো সে। এ আবার কেমন অদ্ভুত কথা। মুখের হাসি ঝুলিয়ে ইতস্তত করে সে বলল, বড়রা ঠিক করেছে, মানে আমার বাবা মা আর ওই বাড়ির বড়রা। নিশান এবার এক পা এগিয়ে এলো, এতটাই কাছাকাছি যে অয়ন অজান্তেই আরো এক কদম পিছিয়ে গেল। নিশান হাত দুটো বুকের সামনে ভাঁজ করে দাঁড়িয়ে চোখ সরু করে তাকে পরখ করতে লাগলো, যেন এক মুহূর্তের ভেতর অয়নের হাড় গোড়ের গঠন পর্যন্ত দেখে নিতে চায়। তারপর খুব ধীর কণ্ঠে বলল, বড়টা ঠিক করেছে, বেশ ভালো। আর তোমার মতলব? শৈলী নিশানের গলার স্বর শুনে আঁতকে উঠল। এতক্ষণ সে চুপ ছিল, কিন্তু এখন মনে হলো পরিস্থিতি বিপজ্জনক হয়ে যাচ্ছে। খাদিজা তালুকদার জানতে পারলেন নিশানের উপরেও ক্ষেপে যাবে ভেবে
শৈলী দ্রুত নিশানের একটু কাছে এসে দাঁড়ালো, যেন তার ক্রোধের সামনে একটা ছোট্ট বাধা তৈরি করতে চায়। কাঁপা কাঁপা গলায় বলল, নিশান ভাই প্লিজ। কিন্তু নিশান এবার শৈলীর দিকে তাকালো না। চোখ বরাবরই অয়নের উপর ছিল। ঠোঁটের কোণের একপাশে বিদ্রুপের রেখা টেনে রাগান্বিত অভিব্যক্তি নিয়ে বলল, এতক্ষণ যেভাবে চুপচাপ খাম্বার মতো দাঁড়িয়েছিলে সেভাবে থ মেরে দাঁড়িয়ে থাক। একটা কথা বলতে আসলে তোর পায়ে টিংলি ভেঙে রেখে দেবো আমি। তৎক্ষণাৎ ব্যাধ্যের ন্যায় মাথা নিচু করে ফেলা শৈলী ভয় পেল কিনা বোঝা গেল না, তবে অয়ন এবার সত্যি ভয় পেয়ে গেল। নিশানের শরীরের প্রতিটা পেশি এখন যেন বিপদের ইঙ্গিত দিচ্ছে। কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ল। সে একবার শৈলীর দিকে তাকালো, একবার জোর করে হাসি ফুটিয়ে বলল, আরে ভাই, আমি তো ওর সাথে মজা করছিলাম, এত সিরিয়াস হওয়ার কিছু নেই। আমি একটু যাই তাহলে। এক মুহূর্ত দেরি না করেই দ্রুত দরজার দিকে পা বাড়ালো অয়ন। কিন্তু দরজা থেকে বের হতে না হতেই পেছন থেকে গম্ভীর অথচ শীতল কণ্ঠস্বর এলো। থামো। অয়ন থমকে দাঁড়ালো। শৈলী বিড়বিড় করে আওড়ালো, বলদের নানা, এতক্ষণ যে তেজ দেখাচ্ছিল আর এখন পালাই পালাই করছিস কেন? পায়ের তলায় কি গরম লোহা পড়েছে? নিশান এবার ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো। অয়ন টের পেল তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যাচ্ছে। চাইলেও এখন পালাতে পারবে না। ভয়ে গলা দিয়ে আওয়াজও বের হচ্ছে না, নইলে এক চিৎকার দিয়ে লোক জড়ো করত। নিশান এবার একদম তার কানের কাছে এসে নরম অথচ শীতল স্বরে বলল, শোন ছোট ভাই, শৈলীর বডি সাইজ বা ওর সম্পর্কে সেটা তোর বা তোর বাপের জানার দরকার নেই, কিন্তু একটা জিনিস মনে রাখিস, এবারে মেয়ের উপর খারাপ নজর দেওয়ার আগে আমার সাথে পার্সোনালি দেখা করিস। কারণ তুই যে জায়গায় দাঁড়িয়ে আছিস ওখান থেকে বের হতে হলে হেঁটে নয়, হামাগুড়ি দিয়ে বের হতে হবে, বুঝছিস? অয়ন দ্রুত মাথা নেড়ে সম্মতি জানালো। মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। নিশান এবার এক পাশে সরে দাঁড়ালো, ইঙ্গিত করলো, এখন যেতে পারো, তবে শুধু ঘর থেকে নয়, গোষ্ঠীর শুদ্ধ যেভাবে এসছো সেভাবেই ভদ্রলোকের মতো বাড়ি থেকে বেরিয়ে যাও, কোনো বিয়ে হবে না। অয়ন দ্বিতীয়বার সময় নষ্ট করলো না। প্রাণ বাঁচাতে যত দ্রুত সম্ভব দরজা দিয়ে বেরিয়ে গেল, যেন দেরি হলেই নিশান সত্যি তাকে হামাগুড়ি দিয়ে বের করে দেবে। শৈলী নিশানের দিকে তাকিয়েছিল। সে জানে নিশান এমন রাগান্বিত হলে কারো পক্ষেই তাকে থামানো সম্ভব নয়। নিশান ধীরে ধীরে শার্টের হাতা ঠিক করলো। মুখের কঠোর রেখাগুলো অমোঘভাবে শৈলীর দিকে ফিরে এলো। একদম শান্ত কিন্তু তিরিক্ষি গলায় বলল, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছিলে? নোংরা কথাগুলো শুনে খুব ভালো লাগছিল, তাই না? শৈলীর চোখ নামিয়ে নিল, কিছু বলল না। এমন মুখ দিয়ে একটা শব্দ বের করা মানে সিংহের কাছে বিসর্জন দেয়া। শৈলীর নীরবতা যেন নিশানকে কথা বলার আরো সুযোগ করে দিল। বাজখাই গলায় আবারও চোয়াল শক্ত করে বলল, এমনিতে তো চ্যাটাং চ্যাটাং করে মুখ থেকে কথা বের হয়, আর কাজের সময় মুখে কি স্কচ টেপ লাগানো থাকে? হাত ওঠে না, চর মারতে পারিস না? শৈলী ঠোঁট উল্টে ছলছল নয়নে চেয়ে রইল নিশানের দিকে। এই লোক সবকিছু জেনেও এমন করছে। সে তো জানেই যে শৈলী নিশানের মা খাদিজা তালুকদারের উপর একটা কথা বললে তার গায়ে নির্মমভাবে হাত তোলা হবে। শৈলীর চোখের ভেতর জমে থাকা অশ্রুগুলো ঠিকঠাক বুঝতে পারছিল নিশান, কিন্তু তার মুখে কোনো নরমতা এলো না, বরং কণ্ঠটা আরো কঠিন হয়ে উঠল। আমি কি তোর জন্য এখানে দাঁড়িয়ে থাকবো আর তুই বসে বসে চোখের পানি ফেলবি? শৈলী এবার সত্যি কষ্ট পেল। নিশান কি জানে না সে কতটা অসহায়? সে কি বোঝে না এখানে তার কোনো অধিকার নেই কথা বলার? নিশান কি ভুলে গেছে এই বাড়ির প্রতিটি দেয়ালে দেয়ালে শৈলীর নির্বাক বেঁচে থাকার ইতিহাস লেখা? শৈলী কিছুক্ষণ নিশ্চুপ থেকে গভীর শ্বাস নিল, তারপর ঠোঁট শক্ত করে ফিসফিস করলো, আমি কিছু করিনি নিশান ভাই। নিশান এবার একদম কাছে এসে দাঁড়ালো, এতটা কাছে যেন তার শ্বাস শৈলীর গালে লাগছে। গভীর তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বলল, এত পাতলা শাড়ি আর ছোট ব্লাউজ কেন পরেছিস? তড়িঘড়ি করে সাফাই গাইতে থাকলো শৈলী। বিশ্বাস করুন নিশান ভাই, আমি পড়তে চাইনি, একদম চাইনি। বড় মা পড়তে বলেছিল, আর পড়তে চাইনি বলে পায়ে। বলতে বলতেই থেমে গেল শৈলী। পায়ে খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার কথাটা বললে বাড়িতে আবার অশান্তি হবে। সবার ভালোর কথা ভেবে মুখে লাগাম টেনে মাথা নিচু করে ফেলল সে। নিশান থমকে গেল, তার চোয়াল শক্ত হলো, ভুরু কুঁচকে গেল। শৈলীর থেমে যাওয়া বাক্যটা দক্ষ মস্তিষ্ক ঠিকই ধরতে পারল।
ধীরে ধীরে তার চোখ নামালো শৈলীর পায়ের দিকে। এক মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ হয়ে গেল নিশানের ভেতর। আঁচলের আড়ালে লুকিয়ে রাখা জায়গাটা সে স্পষ্ট দেখতে না পেলেও বুঝতে পারলো এইটুকু মেয়েটাকে ওরা আবারও এতটা নির্দয়ভাবে শাস্তি দিয়েছে, শুধু একটা শাড়ি না পরার জন্য। নিশানের কণ্ঠ নিচু হলেও গম্ভীর, রাগে ঠাসা। পা দেখা। শৈলী তড়িঘড়ি মাথা নাড়িয়ে পা পেছনে সরিয়ে নিল। না, লাগবে না নিশান ভাই, ভালো হয়ে গেছে। নিশান ঠোঁট চেপে ধরল। পায়ের অবস্থা না দেখলেও সে নিশ্চিত দাগ এখনো রয়ে গেছে। কণ্ঠের খাদ আরো নিচু করে আদেশ ছুড়ে বলল, দেখাতে বলেছে। শৈলী এবার সত্যি ভয় পেল। নিশানের চোখের আগুন সে স্পষ্ট দেখতে পাচ্ছে। সে জানে নিশান যদি রেগে যায় তবে এই বাড়িতে আর একটা ঝড় উঠবে। তাই কাঁপতে কাঁপতে ধীরে ধীরে তার আঁচল সরিয়ে পায়ের পাতা সামনে করল। লালচে পোড়া দাগ এখন স্পষ্ট, কিছু জায়গা কালচে হয়ে গেছে। নিশানের মুঠি শক্ত হলো, এতটাই শক্ত যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল বলে মনে হলো। ঠান্ডা গলায় বলল, কি করেছে? শৈলী মুখ তুলে তাকালো না। সে কি এখন গলা উঁচিয়ে নিশানকে বলবে যে তার মা করেছে এই কাজ? মা ছেলের মধ্যে এমনিতেই দ্বন্দ্ব, আর ঝামেলা বাড়াতে মোটেই ইচ্ছুক নয় সে। আস্তে করে শৈলী কণ্ঠ নামিয়ে বলল, কিছু হয়নি নিশান ভাই। নিশান এবার এতটাই রেগে গেল যে পাশের টেবিলে রাখা রঙিন ফুলদানিটা এক ঝটকায় ছুঁড়ে মারল দেয়ালে। চুরমার শব্দে শৈলী আঁতকে উঠল, শরীর কেঁপে উঠল তার। নিশান সামনে ঝুঁকে খুব নিচু স্বরে বলল, কিছু হয়নি মানে এটা কি? 2 বছর ধরে এসব দেখছে। কিছু হয়নি, সব ঠিক আছে, এই কথাগুলো তোর ছোটবেলা থেকে শেখানো হয়েছে? মুখ বন্ধ রাখতে, কষ্ট গিলে ফেলতে এখনো পারছিস? আমাকে নিজের মতো আহম্মক ভাবিস? শৈলীর চোখে পানি জমে গেল। সে কিছু বলল না। নিশান গলা শক্ত করে বলল, আজ পা পুড়িয়েছে, কাল পুরো শরীরও জ্বালিয়ে দিতে পারে। চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো সহ্য করবে। কে করেছে এটা? বড় মা। ফিসফিস করে বলা দুই শব্দটা মোটেই অচেনা ঠেকল না নিশানের কাছে। তবে নিজের মায়ের এমন নির্মম কর্মকাণ্ডে সে সত্যি খুব বিরক্ত। শৈলীর প্রতি তার মায়ের কিসের ক্ষোভ বুঝতে পারে না নিশান। আবার কোনো এক অজানা কারণে খাদিজা তালুকদার এখন যে কোনো মূল্যে শৈলীর বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। এই নিয়ে 2 বার নিশান শৈলীর বিয়ে ভাঙতে আসলো। মাকে ভীষণভাবে শ্রদ্ধা করা নিশান খাদিজা তালুকদারের ওপর কোনো কথাও বলতে পারে না। আর এটাই সবচেয়ে বড় সমস্যা। একটা দীর্ঘ নীরবতা নেমে এলো। নিশান তখনও দাঁড়িয়ে কঠিন চোখে শৈলীর দিকে তাকিয়ে আছে। আর শৈলী মাথা নিচু করে দাঁড়িয়ে চোখের পানি আটকানোর ব্যর্থ চেষ্টা করছে। নিশান একটা দীর্ঘশ্বাস নিল, তারপর শান্ত গলায় বলল, আর কিছু করেছে? শৈলী দুদিকে মাথা নাড়ে। নিশান ধীর কণ্ঠে বলল, আমার কাছ থেকে কিছু লুকাস না শৈলী, কারণ তুই নিজেও জানিস তুই না বললে আমি সবকিছু বুঝতে পারি। শৈলীর বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। নিশান এখনো তার জন্য আগের মতোই আছে, সব অনুভূতি বুঝতে পারে, কিন্তু সে কি সত্যি সব বুঝতে পারবে? যদি পারতো তাহলে কি এভাবে শুধুই প্রশ্ন করত? শৈলীর বুকের মধ্যে একটা অদ্ভুত যন্ত্রণা বাজতে লাগলো। এত বছর ধরে সে সহ্য করে এসেছে, মুখ বুজে থেকেছে, শুধু এই আশায় যে কেউ তার ব্যথা বোঝার চেষ্টা করবে না, প্রশ্ন করবে না। কিন্তু নিশান, সে এত সহজে হার মানবে না। শৈলী আস্তে করে চোখ তুলল। নিশান তখনও তাকিয়ে আছে, চোখের গভীরে একরকম হাহাকার নিয়ে। নিশান ভাই, আপনি তো জানেন আমি আপনাদের কাছে কেবল একটা বোঝা। বড় মা আমাকে কখনোই মেনে নেয়নি। আপনি বড় মাকে কিছু বলবেন না? নিশান ঠোঁট শক্ত করল, চোখের পলকও ফেলল না। আমার কথার উত্তর দে শৈলী, আর কিছু করেছে? শৈলী নিঃশ্বাস ফেলল, মাথা নিচু করে বলল, কিছু না, আমি অভ্যস্ত হয়ে গেছি। নিশানের মুখে হালকা হাসির মতো কিছু একটা ফুটলো, তবে সেটা বিদ্রুপে ভরা। অভ্যস্ত হয়ে গেছিস? খুব ভালো। শৈলী তাড়াতাড়ি মাথা নাড়ল। নিশান এবার প্রথমবারের মতো শৈলীর হাত ধরে ফেলল। তার শক্ত আঙুল শৈলীর কুঁচকে থাকা চুড়ির উপরে চেপে বসল। গভীর চোখে তাকিয়ে কঠিন স্বরে ছোট করে আদেশ ছুড়ে বলল, চল। বলেই নিশান আর এক মুহূর্ত সময় নষ্ট না করে শৈলীকে টেনে নিয়ে যেতে থাকলো বসার ঘরে। শৈলী হোঁচট খেতে খেতে নিজেকে সামলে নিল, কিন্তু কার চোখ নিশানের শক্ত হাতের মুঠোয় থাকা নিজের হাতের দিকে।
শৈলীর নিঃশ্বাস আটকে আসছে। নিশানের শক্ত মুঠোয় তার হাত অসহায়ের মতো বন্দী হয়ে আছে, আর সে জানে এই মুহূর্তে কোনো প্রতিবাদ করলেও লাভ হবে না। নিশান সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বসার ঘরে ঢুকতেই শৈলীর বুক ধক করে উঠল। বড় মা সোফায় বসে আছেন, পাশে কয়েকজন আত্মীয় স্বজন আছেন। তাদের সামনে এভাবে টেনে আনা নিশান আসলে কি করতে চাইছে? খাদিজা তালুকদারের কপালে ভাঁজ পড়ল। এমনিতেই হঠাৎ করে তল্পা গুটিয়ে পাত্রপক্ষের চলে যাওয়া নিয়ে তিনি বিরক্ত, কারণ তিনি জানেন তার একমাত্র ছেলে এই পাত্রপক্ষকে বিদায় করেছে। নিজের ভালোবাসার ছেলের উপরও তিনি রাগ দেখাতে পারেন না বলেই চুপ হয়ে গেছেন। কিন্তু এখন আবার শৈলীর হাত ধরে টেনে সবার সামনে আনতে দেখে খাদিজা ভুরু কুঁচকে বললেন, এভাবে ওকে টেনে আনছিস কেন নিশান? নিশান শৈলীর হাত ছেড়ে দিয়ে দুহাতে বুকের কাছে বাঁধল, কঠোর কণ্ঠে বলল, একটা কথা জানার খুব ইচ্ছে করছে মা, শৈলের পা তুমি কেন পরিয়ে দিয়েছ? এক মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। আত্মীয়দের মুখে বিস্ময়, আর খাদিজা তালুকদারের চোখ রাগে চকচক করতে লাগলো। এভাবে সবার সামনে যে তার ছেলে এই কথাটা উঠাবে তিনি ভাবতেই পারেননি। মেকি হেসে ঠোঁট চেপে খাদিজা বললেন, এসব কি বলছিস তুই নিশান? এসব কথা কোথা থেকে শুনলি? কখনোই না। বলেই তিনি শৈলীকে ইশারায় ভয় দেখালেন। শৈলী আতঙ্কে নিশানের দিকে তাকালো, নিশান ভাই প্লিজ। কিন্তু নিশান একটু থামল না। আমি নিজে দেখেছি মা, শৈলের পায়ে ছ্যাঁকার দাগ। এই বাড়ির কেউ না জানুক, আমি জানি এটা কিভাবে হয়েছে। আমি তো চুপ করে থাকবো না। আফটার অল আমি তোমারই ছেলে। খাদিজা তালুকদার এবার দাঁড়িয়ে গেলেন। তোর কি ধারণা তুই আমার বিচার করবি? শৈলী আমারই সংসারে থাকে, আমার কথাই শুনবে। নিশান এবার ঠোঁট ভিজিয়ে বলতে থাকলো, প্রথমত আমি তোমাকে বলেছিলাম এখন শৈলীর বিয়ে না দিতে, অথচ তুমি আমাকে না জানি লুকিয়ে পাত্রপক্ষ বাড়িতে এনেছিলাম। এখনো শৈলীর এইচএসসির রেজাল্ট দেয়নি, ওকে ভার্সিটিতে পড়ানোর স্বপ্ন আছে বাবার। এই বয়সে তুমি কেন বিয়ে দিতে চাচ্ছ ওকে? আমি তো মানা করেছি। তুমি ইচ্ছে করে আমার অনুপস্থিতিতে এভাবে দুবার ওকে পাত্রপক্ষের সামনে বসিয়েছ। আজ বাবা, মামনি আর আমি ছিলাম না দেখে তুমি এই কাজটা করলে। এটা কি ঠিক হলো মা? আমি তো তোমাকে আগেও বলেছিলাম সময় আসলে ওর বিয়ে হবে। খাদিজা তালুকদারের মুখে একটা কঠিন রাগের ছাপ ফুটে উঠল, কিন্তু তিনি ধৈর্য হারালেন না। ঠোঁটের কোণে হালকা বিদ্রুপের হাসি টেনে বললেন, তুই তো অনেক কিছু বলিস নিশান, কিন্তু আমি জানি কার জন্য এত উতলা হয়ে আছিস। আমার কথা শোন বাবা, এই মেয়েকে আমি আর চালাতে পারবো না। ওর বাপ মরার মতো বাড়ির এক কোনায় পড়ে আছে। মাটাকে তো আগেই মেরে ফেলেছে। এখন এই মেয়েকে চালানোর দায়িত্ব মোটেই আমাদের নয়। হ্যাঁ, হতে পারে ওর সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে, কিন্তু তাই বলে এই নয় যে আমি আমার টাকায় ওকে খাওয়াবো পড়াবো। মা, একটু ভুল হলো। শৈলী মোটেই তোমার টাকা চলে না, ও বাবার টাকা চলে। এই বাড়িতে আমাদের যেমন অধিকার আছে ওরও তেমনি অধিকার আছে। তুমি ছোট আব্বুকে নিয়ে কথা বলছো তাই তো? ভুলে যাও না, এই বাড়িটা ছোট আব্বুর নামে আছে। সে হিসেবে শৈলীর পুরো অধিকার আছে এই বাড়িতে। তুমি ইচ্ছে করে ওকে এইভাবে বাড়ি থেকে বিদায় করতে পারো না। ও প্রথম থেকে তোমার টাকা চলে না। খাদিজা তালুকদার মুখ কুঁচকালেন। না জানি তার ছেলের মাথায় কে এসব ঢুকিয়েছে। তার তীক্ষ্ণ দৃষ্টি শৈলীর দিকে চলে গেল। শৈলী এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, এখনো মাথা নিচু। নিশানের হাতটা আঁকড়ে ধরতে ইচ্ছে করছিল, কিন্তু পারল না। নিশান এবার এক ধাপ সামনে এগিয়ে গিয়ে কড়া গলায় বলল, মা, ওর জীবনে তুমি এভাবে খেলতে পারো না। খাদিজা তালুকদার এবার মুখ শক্ত করে ফেললেন। তুই যদি এতই দায়িত্ববান হোস তাহলে নিজের সংসার করে নে, শৈলীর জন্য এত ভাবতে হবে না। শৈলী এবার চোখ তুলে তাকালো নিশানের দিকে। নিশান কি সত্যি কিছু করবে? নিশান গভীর নিঃশ্বাস ফেলল, তারপর অনেকটাই ধীর গলায় বলল, সংসার? আমার নিজের সংসার করতে বলছো মা? তুমি কি সত্যি জানো আমি কি চাই? খাদিজা তালুকদার এবার একটু থমকে গেলেন। নিশানের গলার স্বরে যে দৃঢ়তা সেটা অচেনা নয়। নিশান এবার নিঃশ্বাস ফেলল, চোখে এক ধরনের অস্বাভাবিক প্রশান্তি ফুটে উঠল, যেন সে ঠিক এটাই আশা করেছিল। তারপর একদম ঠান্ডা গলায় বলল, শৈলী আর এই বাড়িতে থাকবে না মা। তালুকদার বংশের এক সময় প্রচুর সুনাম ছিল, শুধু বিত্ত বৈভবের জন্য নয়, বরং পারস্পরিক সৌহার্দ্য আর ভালোবাসার জন্য। একে অপরের প্রতি থাকা অসামান্য ভালোবাসার জন্য। এই পরিবারের প্রতিটি সদস্য এক সূত্রে গাঁথা ছিল।
যেন একে অপরের ছায়া। সম্পর্কগুলো ছিল রক্তের বাঁধনের চেয়েও দৃঢ়, যেখানে ছোট বড় সবার প্রতি ছিল সম্মান, স্নেহ আর নির্ভরতার এক অদৃশ্য বন্ধন। এই বাড়ির সকালগুলো শুরু হতো একসঙ্গে নাস্তা করার মাধ্যমে। পরিবারের বড় দু ভাই শরীফুল তালুকদার এবং নাসিরুল তালুকদার তাদের বাবা মারা যাওয়ার পরেও আলাদা না হয়ে এই বাড়িতে সুখে বউ বাচ্চা নিয়ে বসবাস করতেন, গল্প করতেন পুরনো দিনের। আর ছোটরা চুপচাপ সেই গল্প শুনে নিজেদের স্বপ্ন বুনত। বিকেল বেলা ছিল সবার একসঙ্গে বসার সময়, যেখানে সবার স্নেহমাখা কথা, চাচা ফুপুদের হাসি ঠাট্টা আর ভাই বোনদের মিষ্টি খুনসুটি মিলেমিশে এক উষ্ণ পরিবেশ তৈরি করত। উৎসব পার্বণ তো ছিলই, কিন্তু তালুকদার পরিবারের আসল ঐতিহ্য ছিল একে অপরের পাশে থাকা। কেউ অসুস্থ হলে অন্যরা ছায়ার মতো পাশে দাঁড়াতো, কেউ দুঃখ পেলে সবাই মিলেই তা ভাগ করে নিত। এমনকি বাইরের লোকেরাও বলতো, তালুকদারদের সংসারে যে একবার ঢুকেছে সে কখনো একা বোধ করেনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কগুলো আর আগের মতো থাকেনি। স্বার্থ আর ক্ষমতার দ্বন্দ্ব, অভিমান আর ভুল বোঝাবুঝি ধীরে ধীরে তালুকদার পরিবারের সেই উষ্ণ বন্ধনকে ফাটল ধরিয়েছে। যে বাড়িতে একসময় ভালোবাসা আর একতা ছিল একমাত্র পরিচয়, আজ সেখানে জমেছে অবিশ্বাস আর দূরত্বের স্তর। নাসিরুল তালুকদারের একমাত্র ছেলে নিশান তালুকদার, যে কিনা বাড়ির ছেলে মেয়েদের মধ্যে সবার বড়। নাসিরুলের স্ত্রী খাদিজা তালুকদার, যিনি খুবই দাম্ভিক একজন মহিলা। গরিব পরিবারে জন্ম নেওয়ার পর এই ধনী পরিবারে এসে অহংকার যেন বেড়ে গিয়েছে খানিকটা, যার দরুন নাসিরুলকেও কিছুটা ভুগতে হয়। কিন্তু স্ত্রীকে নিজের থেকেও বেশি ভালোবাসার কারণে কখনো উঁচু গলায় কথা বলার সাহস পাননি তিনি। দু ভাইয়ের মধ্যে শরীফুল তালুকদার ছোট, তবে হৃদয়ের দিক থেকে ছিলেন সবার থেকে বড়। দু ভাইয়ের মধ্যে মেলবন্ধন দেখার মতোই ছিল। শৈলী শরীফুলের একমাত্র মেয়ে। মা মারা যাওয়ার পর থেকে বাবাই শৈলীর একমাত্র অবলম্বন। এ বাড়িতে তারা ছাড়াও বসবাস করে শরীফুল এবং নাসরুলের ছোট বোন রাশিদা তালুকদার, যিনি বছরখানেক আগেই স্বামী হারিয়েছেন এবং নিজের যমজ দুই মেয়ে রিমি এবং মিমিকে নিয়ে এখানেই বসবাস করছেন। দুই ভাইয়ের আদরের বোন হওয়ায় কখনো কোনো অবহেলার শিকার হতে হয়নি তাকে। এ বাড়ির সবচেয়ে বড় সদস্য ছিলেন কুলসুম তালুকদার, যিনি নিশানের দাদি, অর্থাৎ শরীফুল এবং নাসিরুলের মা। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু বিপত্তি বাধে একটা অ্যাক্সিডেন্টে শৈলীর বাবা শরীফুল তালুকদারের প্যারালাইজড হয়ে যাওয়ার পর খাদিজা তালুকদার লোভে চোখে অন্ধকার দেখা শুরু করেন। আর এই কারণে এখন তিনি পুরো বাড়ি দখলের জঘন্য চিন্তায় আছেন। শৈলীকে বাড়ি থেকে কোনো মতে বিদায় করে একাই রাজত্ব করতে চান যেন এই মহিলা। শৈলী মাথা নিচু করে দুহাতে মুখ ঢেকে নিজের ঘরের মেঝেতে বসে আছে। কাঁধ কাঁপছে অস্ফুট কান্নার দমকে। চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুগুলো নীরবে মেঝেতে পড়ছে। ঠোঁট কাঁপছে, কিন্তু সে শব্দ করতে পারছে না, যেন কান্নারাও একটা বাধা আছে এই বাড়িতে। ঘরটা বেশ পরিপাটি, ছিমছাম। জানালার পর্দা হালকা ক্রিম রঙের, নরম হওয়ায় আলতো দুলছে। কাঠের ছোট্ট টেবিলের উপর রাখা কয়েকটা বই, কিছু গল্পের আর কিছু তার পড়াশোনার। বিছানার উপরে একটা নীল সাদা চাদর, যার উপরে এখনো অবহেলায় ফেলে রাখা আছে সেই পাতলা শাড়িটা যা খাদিজা তালুকদার তাকে জোর করে পরতে বলেছিলেন। দেয়ালের এক পাশে একটা বইয়ের তাক, যেখানে সারি সারি গুছিয়ে রাখা বইগুলো শৈলীর প্রিয় বন্ধু, কিন্তু আজ ওদের দিকে তাকানোর ইচ্ছেও নেই তার। তাকের ঠিক উপরের অংশে একটা ছবি বাঁধানো, বাবা মার সঙ্গে ছোট্ট শৈলীর হাসি মুখের ছবি। সেই মুখটাই আজ শুকনো, নিস্তেজ। শৈলী সবচেয়ে বেশি আতঙ্কিত কিছুক্ষণ আগে ড্রয়িং রুমে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে। নিশান সবার সামনে জোর গলায় জানান দিয়েছে যে সে কালই শৈলীকে এ বাড়ি থেকে নিয়ে শহরের বাইরে থাকা বাংলোটাতে রেখে আসবে। এটা শুনে সবচেয়ে বেশি ভয় পেয়েছে শৈলী। সে কোনোভাবেই ওই জঙ্গলে একা থাকতে চায় না। তালুকদার পরিবারের বেশ কয়েকটা বাংলো আছে, কিন্তু শহরের বাইরে থাকা ওই বাংলোটা সবচেয়ে বেশি ভয়ানক। আর নিশান নামক অদ্ভুত পুরুষ সেই বাংলোতে মাঝে মাঝে থাকে। নিশানের এমন নিষ্ঠুরতম সিদ্ধান্তে বেশ চিন্তিত শৈলী, কারণ সে নিজের বাবাকে এখানে রেখে কোথাও যেতে চায় না। লাথি উষ্টা খেয়ে হলেও তাকে এখানেই থাকতে হবে। যে বাইরে কারো পায়ের আওয়াজ শোনা গেল, কিন্তু শৈলী তাকালো না।
নিজের চিন্তায় মগ্ন রইল। চোখ দুটো ভারী হয়ে আসছে কান্নায়, আর বুকের ভেতর জমে থাকা যন্ত্রণাগুলো আরো গভীর হয়ে বসছে। অন্ধকার ঘরের কোণে বসে থাকা শৈলী নিজেকেই অচেনা লাগছে। এই বাড়ির দেয়ালে তার ইতিহাস লেখা থাকলেও এখানে যেন তার কোনো জায়গা নেই। হঠাৎ করেই দরজাটা জোরে ঠেলে খুলে গেল। শৈলী চমকে মাথা তুলে তাকাতেই দেখলো রাশিদা তালুকদার তড়িঘড়ি করে ঘরে ঢুকছেন। চোখে মুখে উৎকণ্ঠা, শাড়ির আঁচল একপাশে কাঁধ থেকে প্রায় পড়ে যাচ্ছে, হাঁপাচ্ছেন যেন অনেকটা পথ দৌড়ে এসেছেন। শপিং মলে যাওয়ার পর নিশানের কাছ থেকে শৈলীর অবস্থার কথা শুনেই তো তিনি একটা ব্যাকুল হয়ে ছুটে এসেছেন বাড়িতে। আজ তার অনুপস্থিতিতে যে এমন কিছু হবে সেটা তিনি অবশ্য আগে আন্দাজ করেছিলেন তিনি। তবে তার ভাবি খাদিজা তালুকদার যে আবারও পাত্রপক্ষ নিয়ে আসবে বাড়িতে, এটা তিনি ভাবেননি। শৈলী, গলার স্বর উদ্বেগে কাঁপছে রাশিদার। শৈলী ভীষণ অবাক হয়ে গেল, কিন্তু কিছু বলল না। রাশিদা তালুকদার কোনো অপেক্ষা না করে একেবারে শৈলীর পাশে বসে গেলেন। নরম হাতে শৈলীর মুখটা দুপাশ থেকে ধরে চোখের কোণে তাকালেন। কান্নার দাগ, ক্লান্তি, যন্ত্রণা সবকিছুই ধরা পড়ল তার স্নেহমাখা দৃষ্টিতে। তার দুই মেয়ের মতো তো এই মেয়েকেও তিনি বুকে করে নিয়ে রাত জেগেছেন। কান্না করছিস কেন মা? কষ্ট পাচ্ছিস? রাশিদার গলা বড্ড নরম, যেন মা তার ছোট্ট সন্তানকে বুকে টেনে নিচ্ছেন। শৈলী এতক্ষণ শক্ত করে চোখের পানি আটকে রাখার চেষ্টা করছিল, কিন্তু রাশিদার মায়া মাখা ছোঁয়া আর কথা শুনে আর পারল না। বুক ফেটে কান্না বেরিয়ে এলো। সাথে সাথে মায়ের স্থানে জায়গা দেয়া মানুষটার বুকে আঁচড়ে পড়ে দু হাতে মুখ ঢেকে হু হু করে কাঁদতে লাগলো। রাশিদা কিছু না বলে শৈলীকে আরো শক্ত করে বুকে টেনে নিলেন। মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কিছু হয়নি মা, আমি আছি তো। এই তো চলে এসেছি আমি। আর কাঁদিস না মা, তো চোখের পানি আমি সহ্য করতে পারি না রে। আর কাঁদিস না, অভিশাপ লাগবে আমাদের উপর, মস্ত বড় অভিশাপ লাগবে। শৈলী নিঃশব্দে ফুপিয়ে উঠল। তার কাঁধ কাঁপছে, বুকের ভেতর জমে থাকা কান্না থামাতে পারছে না সে। রাশিদা তালুকদার যেন ওর কান্নার প্রতিটা শব্দে ভেঙে পড়ছেন। শৈলীকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে তিনি এবার ক্লান্ত ভঙ্গিতে বললেন, বিশ্বাস কর মা, আমার যদি একটা যাওয়ার জায়গা থাকতো, আজ যদি আমার শ্বশুর বাড়ি থাকতো, তাহলে আমি তোকে এখানে একদম রাখতাম না, তোকে নিয়ে চলে যেতাম। কিন্তু আমি যে নিরুপায় মা, এই বাড়ি ছাড়া যে আমারও থাকার জায়গা নেই। আমি যে বিধবা, আমার শ্বশুর বাড়ি যে আমায় ত্যাগ করেছে মা। এই অসহায় মহিলা হয়ে তোকে আমি কোথায় রাখবো বল? শৈলী এবার ঠোঁট কামড়ে বলল, এভাবে বলো না মামুনি, আমি কোথাও যেতে চাই না, এই বাড়িতেই থাকতে চাই। আমি যদি মরে যাই তবে এই বাড়িতেই থেকেই মরবো। আমি আমার বাবাকে রেখে কোথাও যাব না, আমার মায়ের স্মৃতি রেখে কোথাও যাব না। আমায় তোমরা বের করে দিও না মামুনি, আমার একটা পরিচয়ের যে খুব দরকার। রাশিদা তালুকদার শৈলীর মুখ দু হাতের মাঝে নিলেন। স্নেহ মাখা অথচ বেদনাদীর্ণ দৃষ্টিতে চেয়ে রইলেন। তার চোখও চিকচিক করছে, কিন্তু নিজেকে শক্ত রাখতে হলো। গভীর মমতায় বললেন, ওরে পাগলি, তোকে কেউ বের করে দেবে কেন? এই বাড়িতেই তোর শিখর, এই বাড়িতেই তোর সব কিছু, তোর বাবা, তোর মা, তোর স্মৃতি। তুই এখানেই থাকবি মা। আমি থাকতে তোকে কেউ এক চুলো নড়াতে পারবে না। শৈলী অসহায়ভাবে মাথা নাড়ল। কান্না গলাতে দলা পাকিয়ে আসছে। ফিসফিস করে বলল, নিশান ভাই নাকি কাল আমায় বাংলোতে দিয়ে আসবে। আমি কিন্তু যাব না মামুনি, তুমি নিশান ভাইকে বলে দিও যেন আমায় না বকে। রাশিদা তালুকদার গভীর শ্বাস ফেললেন। বুঝতে পারছেন শৈলীর আশঙ্কা অমূলক নয়। নিশান মায়ের বিরুদ্ধেও যেতে পারবে না, পারবে না কঠিন কিছু করতে। আবার শৈলীর বেগতিক অবস্থাও বসে বসে দেখবে না। শৈলীর কপালে চুমু খেয়ে শক্ত স্বরে বললেন, তোকে কোথাও যেতে হবে না। নিশানকে আমি বলবো, ওই হতচ্ছাড়া নিজের মায়ের অন্যায় দেখেও চুপ থাকে আর তোকে বাড়ি থেকে বের করবে। ওকে আমি মজা বোঝাবো, তুই চুপটি করে থাক। শৈলী বাধ্যের ন্যায় মাথা নাড়ালো। সে যে নিরুপায়, নিজের মতো করে চলার মতো, নিজের মতামত দেওয়ার মতো কোনো অধিকার বা সুযোগ যে তার নেই। শৈলীর কপালে ঠোঁট ছুঁয়ে রাশিদা ফিসফিস করে বললেন, এই বাড়ির দেওয়ালগুলো জানে তুই কত কষ্ট পাস। আমি জানি মা, একটু কষ্ট সহ্য কর মা। তোর এসএসসি রেজাল্ট বেরো,
আমি তোকে ভার্সিটিতে ভর্তি করাবো। ভালো করে পড়াশোনা কর, যেন চান্স পাস। তাহলে তুই এই বাড়িতে সম্মানের সাথে বেঁচে থাকতে পারবি মা। কারোর উপর নির্ভর করে বেঁচে থাকতে হবে না তোকে। শুধু কিছুদিন একটু সহ্য কর, কষ্ট করে একটু পড়াশোনাটা কর। আর আমি তো মরে যাইনি, আমি যতদিন বেঁচে আছি ততদিন কিচ্ছু হতে দেব না। শৈলী শক্ত করে চোখ বন্ধ করলো। আজ কতদিন পর এমন নিঃশর্ত স্নেহ পেল সে। কতদিন পর কেউ ওর কষ্টের কথা এভাবে বুঝলো। রাশিদা আবার ওর মাথায় হাত বুলিয়ে বললেন, আমি তোর জন্য এসেছি মা, তুই তো একা নস। তোর জন্য ভাবির সাথে মুখোমুখি লড়াই করতে না পারলেও নীরবে যুদ্ধ চালাতেই পারি। শৈলী চোখের পানি মুছতে চাইলো, কিন্তু পারল না। কান্না যেন আজ বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চায়। রাশিদা তালুকদার তাকে শক্ত করে ধরে রাখলেন, যেন শৈলীর সব কষ্ট নিজের বুকে নিয়ে নেবেন। শৈলীর মুখ হাত ধুয়ে দিয়ে রাশিদা তালুকদার নিজের ঘরে পা বাড়ালেন। তার প্রস্থানের সাথে সাথে এই নিশান আশেপাশে তাকিয়ে সতর্ক হয়ে শৈলীর ঘরে প্রবেশ করলো। মেয়েটা কেবলই আয়নার দিকে তাকিয়ে বড় করে শ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করলো, কিন্তু টাওয়েল হাতে নিয়ে গলায় থাকা বিন্দু বিন্দু পানিগুলো মুছতে গেলেই চোখ গেল আয়নায় তার পেছনে থাকা মানবের দিকে। চোখের মনি যেন সেখানে স্থির হলো। প্রতিবারের মতো তৃপ্তি ভরে তাকিয়ে থাকলো দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা সুঠাম শরীরে সাদা শার্ট পরিহিত নিশানের দিকে। নিশান দুহাত বুকে গুজে বেশ নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে আছে আয়নায় চোখ রাখা শৈলীর দিকে। নিশান আজও চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু শৈলী জানে এই নির্লিপ্ত ভঙ্গির আড়ালে লুকিয়ে আছে অগণিত প্রশ্ন, বিস্ময়, হয়তোবা কিছু অভিযোগও। মেয়েটার গলা শুকিয়ে এলো। সে জানে নিশান কখনোই কোনো কিছু অকারণে বলে না, আর একবার বললে সেটার উত্তর না পাওয়া পর্যন্ত থামেও না। আয়নায় চোখ রাখা শৈলীর কপালে কয়েকটা ভাঁজ পড়ল। নিশানের দিকে তাকিয়ে থাকতে গিয়েও তাকালো না, বরং আয়নায় তাকিয়েই ঠোঁট নাড়ালো। আপনি? নিশান এবার ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে আনলো, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না, বরং কেমন যেন বিদ্রুপ মিশানো এক অনুভূতি। খুব শান্ত স্বরে বলল, কেন আসতে পারি না? ওই লুচেটা আসলে ভালো লাগতো তোর? শৈলী এবার আয়না থেকে দৃষ্টি সরিয়ে সোজা নিশানের দিকে তাকালো। এভাবে একদম সপ্রতিভভাবে চোখে চোখ রেখে তাকানোর সাহস তার খুব কমই হয়, কিন্তু আজ সে তাকালো। এক মুহূর্তের জন্য চোখ সরালো না। নিশান তাকিয়েছিল, তাকিয়েই রইল, এক গভীর কঠিন দৃষ্টি। অবশেষে নিশানই নড়ল। ধীর পায়ে এগিয়ে এসে ড্রেসিং টেবিলের একপাশে ভর দিয়ে দাঁড়ালো, শৈলীর একেবারে পাশে। তার কণ্ঠস্বরে এক ধরনের দৃঢ়তা ভেসে এলো। তুই তো বোকা কেন? শৈলী ড্যাব ড্যাব করে তাকালো। অপমানিত হলো কিনা বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছুই বুঝতে পারল না। অবশ্য কখনো পারেও না। এই পুরুষের অভিব্যক্তি হয়তো সে 7 বার জন্ম নিলেও বুঝতে পারবে না। নিশান একটা দীর্ঘশ্বাস ফেলল, যেন নিজের ধৈর্যকে সংযত করার চেষ্টা করছে। তারপর একেবারে কাছে এসে নিচু স্বরে বলল, সে 2 বছর থেকে এত কষ্ট পাওয়ার বড় কিছু বলিস না, এত অন্যায় সহ্য করিস, কিন্তু একটা শব্দ উচ্চারণ করিস না কেন শৈলী? এতটা নিরুপায় তুই কবে থেকে? শৈলীর চোখ কপালে উঠে গেল। নিশানের স্বরে আজ এক অন্যরকম শূন্যতা, এক ধরনের হতাশা। কিন্তু সে কিছু বলল না। ঠোঁট কাঁপলো, কিন্তু শব্দ বেরোলো না। নিশান এবার ড্রেসিং টেবিলের ওপরে রাখা পানি ভর্তি গ্লাসটা হাতে নিল। তারপর সেটার ভেতরে আঙুল ঘুরিয়ে বলতে থাকলো, তোর কি মনে হয় আমি ওসব দেখে চুপচাপ থাকবো? এতদিন ছিলাম, তার অবশ্য কারণ ছিল, তবে এখন তোকে এই বাড়িতে আর এক মুহূর্তে সহ্য করতে দেব না। শৈলীর শ্বাস এক লাফে দ্রুত হয়ে এলো। আপনি আপনি এসব কি বলছেন? নিশান এবার গ্লাসটা রেখে সোজা শৈলীর দিকে তাকালো, গভীর দৃঢ় অবিচল দৃষ্টি নিয়ে। তুই আর এই বাড়িতে থাকবি না, কাল সকালে তোর সবকিছু গুছিয়ে নেবে, এরপর তুই চলে যাবে এখান থেকে, তোকে আমি বাংলোতে রেখে আসবো। শৈলী ভেঙে গুড়িয়ে যাওয়া মোমের ন্যায় অনুনয় করে বলল, এমন বলবেন না প্লিজ, আমি এখানেই থাকবো, আমার কোনো সমস্যা নেই, সত্যি বলছি। নিশান এবারও নির্লিপ্ত ভঙ্গিতে নিজের ঘড়ি নেড়ে দেখতে দেখতে বলল, আমার সমস্যা আছে, আমি ওইসব আর দেখতে পারবো না। আর তুই জানিস আমি মায়ের সাথে জোরে করতেও পারবো না। সুযোগ পেলে তোকে জোর করে আবার বিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। আমি মামনের মতো চাই তুই ভার্সিটিতে পড়াশোনা করিস, কিন্তু মা যেভাবে শুরু করেছে। করুক, আমি থাকবো, কোনো সমস্যা নেই।
মামুনি আছে তো। তবুও থাকবে? শৈলী একটু হাসার চেষ্টা করে বিষাদ গলায় বলল, আমি সহ্য করতে পারবো নিশান ভাই। কিন্তু আমি যে তোর যন্ত্রণা সহ্য করতে পারবো না। যন্ত্রের মতো বলেই মুহূর্তে নিশান চুপ করে গেল, যেন নিজেই বুঝতে পারছে না ঠিক কি বলে ফেলেছে। গলার স্বরটা কেমন যেন আটকে এলো। চোখ নামিয়ে ফেললো শৈলীর দিক থেকে। শৈলী বিস্ময়ে তাকিয়ে রইল। নিশানের কণ্ঠে লুকিয়ে থাকা সেই অচেনা অনুভূতিটা তাকে আরো অস্থির করে তুলল। সে কি সত্যিই কথাটা বলার জন্য বলেছে, নাকি মুখ ফসকে বেরিয়ে গেছে? নিশান এবার চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপরে একটু পাশ ফিরল, যেন নিজের মনের অস্থিরতাকে গোপন করার চেষ্টা করছে। ভুলে যা, কিছু বলিনি আমি। আপনি আমার জন্য এত চিন্তা করছেন কেন? শোনাবো কামে, কিছু কিছু জিনিস না জানে উত্তম। কেউ নিজে থেকে উপলব্ধি না করলে আমি জোর করে তাকে কিছু বোঝাতে পারবো না, বোঝাতে চাইও না। বেশি ভাবার দরকার নেই। জলকে শরবত বানিয়ে ফেরো না যেন। শৈলীর ঠোঁট শুকিয়ে এলো। নিশান আবার তার দিকে তাকালো গভীর চোখে। আমি তো সব ব্যথা সহ্য করতে পারবো না শৈলী, কখনো পারিনি, পারবো না। কারণটা জিজ্ঞেস করিস না, এর কারণ ব্যাখ্যা করতে গেলে অনেক নিশ্চিত কিছু করতে হবে আমায়। বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না এই পুরুষ। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল, যেন তার নিজের কথাগুলোকে সে সহ্য করতে পারছে না। শৈলী চোখ বড় করে দরজার দিকে তাকিয়েই রইল। আচ্ছা, নিশান ভাই কি অনুভূতি চেপে পালালো? কিরে ভাই, মুখটা এমন চিলে চ্যাপটা করে রেখেছিস কেন রে? মনে হচ্ছে কেউ মুখের উপর দিয়ে ট্রাক উঠিয়ে দিয়েছে। ছ্যাঁকা ট্যাকা খেলি নাকি? এরকম গুরুতর একটা মুহূর্তে নিজের বেস্ট ফ্রেন্ড নামের কলঙ্ক আকাশের কথা শুনে তার দিকে ভুরু কুঁচকে তাকালো নিশান। চোখ দিয়ে যেন আগুনের ফুলকি ঝরছে। আকাশকে নিশানের ছায়া বললেও বোধহয় ভুল হবে না। সেই স্কুল লাইফ থেকে তারা একসাথে আছে, এমনকি ভাগ্যক্রমে একই ভার্সিটিতে লেখাপড়াও করেছে। আকাশের থেকে নিশানকে কেউ ভালোভাবে বুঝতে পারে না, এমনকি তার মা খাদিজা তালুকদারও নয়। একটু বাদর হলেও নিশান আকাশকে বন্ধু হিসেবে অনেক ভালোবাসে। আকাশ অবশ্য কম নয়, নিশানের জন্য জীবন দিতে প্রস্তুত। এই তো নিশানের এক ডাকেই এই রাত 10টায় চায়ের দোকানে সে হাজির হয়েছে সে। তবে এখানে আসার পর থেকেই আকাশ মুখ ফুসকে বসে আছে। নিশান তাকে এখনো কেন এই রাতে ডাকলো, এখনো কোনো কারণ খুঁজে পেল না সে। তাই বাধ্য হয়ে মুখ ফসকে কথাটা বলে দিল। আর নিশান অগ্নিচক্ষু নিক্ষেপ করলো। আকাশ তার দিকে তাকিয়ে বিন্দুমাত্র ভয় পেল না, বরং ঠোঁটের কোণে চিরচেনা হাসিটা টেনে বলল, এই দৃষ্টি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করো না বন্ধু, আমি ভয় পাই না। এই দৃষ্টি দিয়ে তুমি আমায় ভয় না দেখিয়ে এই দৃষ্টি প্রেম নিবেদনে নিক্ষেপ করে মেয়ে পড়াও, জীবনে কাজে দিবে। আকাশ, মুখ বন্ধ রাখ। আই সোয়ার, এমন জায়গায় ঘুষি মারবো যে ডক্টরকে দেখাতে পারবি না। তোর ফালতু কথা সহ্য করার মোডে নেই আমি। তা তো বুঝতেই পারছি। আচ্ছা, তুই যা, চুপচাপ একটা সিগারেট ধরা অথবা চায়ের কাপে ঠোঁট ছোঁয়া, তারপর বলিস কি হয়েছে। না হলে তোর এই গুপ্তঘাতকের চোখ দেখে মনে হচ্ছে আমি যে তোর বেস্ট ফ্রেন্ড সেটা ভুলে গুলি চালিয়ে দিবি। আমার আবার তোর বিয়ে দেখা পর্যন্ত বাচ্চার খুব শখ। নিশান ঠোঁট গোল করে শ্বাস ফেলল। এই ছেলের সাথে কখনোই সিরিয়াস কথা বলা যায় না। আকাশ এবার কাচের কাপে ধোয়া উঠা চায়ে চুমুক দিয়ে বেশ গুরুতর ভঙ্গিতে জিজ্ঞেস করে, দোস্ত, সত্যি সত্যি ছ্যাঁকা খেয়েছিস নাকি? আকাশের কথায় নিশান ধীর গতিতে তার দিকে তাকালো। চোখে মুখে যেন এক সমুদ্র গম্ভীরতা। দোকানের কাচের গ্লাসে চায়ের ধোয়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর তার মধ্যেই নিশান এক দৃষ্টিতে চেয়ে রইল আকাশের দিকে। গম্ভীর স্বরে দাঁত খিচিয়ে নিশান বলে উঠল, আমি তোর মতো ফালতু নই যে ছ্যাঁকা খেয়ে বসে থাকবো, টাইম নেই। আকাশ তখনও কৌতূহলী ভঙ্গিতে তাকিয়ে আছে, দু হাতে চায়ের কাপ মুঠোবন্দি করে হাসলো। তাহলে মুখটা এমন হয়ে আছে কেন? আংটির হাতে ধরা পড়ে গেছিস নাকি? বাড়ির অবস্থার জন্য তো তুই কদিন ধরে টেনশনে আছিস, এবার কি অন্য কিছু? নিশান চুপ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আকাশ এবার একটু নরম স্বরে বলল, বল না ভাই, কি হয়েছে? বাড়ির পরিস্থিতি কি আরো খারাপ? নিশান এবার মুখ শক্ত করে কাপে এক চুমুক দিল, তারপর গলায় গাম্ভীর্য এনে বলল, শৈলী করে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। আরে ভাই, পড়াশোনাটা তো শেষ হোক, কিন্তু না, এত কিসের তারা বুঝি না। এখন আবার যদি কিছু না করি, ওকে এখান থেকে বের না করি,
তাহলে খুব শিগগিরই বড় একটা কিছু করে যাবে। বাবাও তো মায়ের জন্য মুখ বন্ধ করে রেখেছে। আকাশ এবার সত্যি সিরিয়াস হয়ে গেল। ভুরুকুসকে বলল, মানে আবার কি হয়েছে? নিশান একবার চারপাশে তাকিয়ে নিয়ে নিচু স্বরে বলল, আমার আর মামুনির অনুপস্থিতিতে সুযোগ পেয়ে আবারও পাত্রপক্ষে ডাকা হয়েছিল। আমি যদি সময় মতো বাড়ি না ফিরতাম তাহলে আজই হয়তো। নিশানের অসম্পূর্ণ কথাটায় আকাশ অন্যমনস্ক মনে বিড়বিড় করে দুঃখী মনে আওড়ালো। তাহলে আজই আমি আমার হবু মিষ্টি ভাবিটা হারাতাম। কথাটা শুনতে পেল না নিশান। শুনলে তো আকাশের পটল তোলা কেউ আটকাতে পারতো না। আকাশ চায়ের পাত্র নামিয়ে রাখল। এবার তার চোখেও উত্তেজনার ঝলক। শুধু পাত্রপক্ষ এসেছিল দেখেই তুই এমন করে বসে আছিস? এটা তো আগেও হয়েছে, তখন তোর এমন অবস্থা দেখিনি। এবার কি নতুন কিছু হয়েছে? নিশান চোখ নামিয়ে আনমনে চায়ের পাত্রে আঙুল ঘোরাতে লাগলো। তারপর গভীর স্বরে বলল, আমি বুঝতে পারছি না আকাশ, শরীরের কষ্ট দেখে কেন জানি না এবারও সহ্য হচ্ছে না। আগেও সহ্য করতে পারতাম না, মায়ের জন্য চুপচাপ থাকতাম, কিন্তু এবার মনে হচ্ছে কিছু একটা করা দরকার। শুধু শুধু ওকে এত অত্যাচার করার মানেটা কি? ভালো লাগছে না অশান্তি। আকাশ ঠোঁট চেপে হাসলো, মাথা একটু কাত করলো, তারপর বলল, ও তাহলে এবার ব্যাপারটা এইখানে গড়িয়েছে। নিশান এক ঝটকায় তাকালো আকাশের দিকে, চোখে মুখে বিরক্তি। মানে হলো তুই ওর কষ্ট সহ্য করতে পারিস না, কিন্তু এবার ব্যাপারটা একটু বেশি তীব্র মনে হচ্ছে। কারণটা তো বুঝতেই পারছিস, তাই না? নিশান কিছু না বলে শুধু ওর দিকে তাকিয়ে রইল। তারপর এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তুই যদি এত বেশি বোকা বোকা কথা বলতে চাস তাহলে চলে যেতে পারিস। বোকা বোকা কথা বলছি নাকি বাস্তবটাই বলছি সেটা ভেবে দেখ বন্ধু। নিশান ওর কথায় পাত্তা না দিয়ে এক লম্বা শ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলল, শৈলীকে এবার সত্যি সত্যি বাড়ি থেকে বের করতে হবে, না হলে ওর জীবনটা শেষ হয়ে যাবে। অন্য কোথাও ওর জন্য থাকার ব্যবস্থা করে দিতে হবে। আকাশ এবার হাসি বন্ধ করে দিল। কয়েক মুহূর্ত নিশানের দিকে তাকিয়ে থেকে বলল, তুই তাহলে সিরিয়াসলি ভাবছিস এটা? ভাবতে বাধ্য হচ্ছে। আকাশ আঁতকে উঠল। টেবিলের ওপর কোনোই ঠেকে অস্থিরতার স্বরে বলল, ভাই কি বলছিস এসব? বের করতে হবে মানে? না না, এটা সম্ভব না, এটা বলিস না। আমি এটা হতেই দিব না। ও মাই গড, এটা হতে দেওয়া যাবেই না। ও চলে গেলে তোর কি হবে? তৎক্ষণাৎ নিশানের অগ্নিঝরা চোখের দৃষ্টি পড়ল আকাশের ওপর। আবারও মুখ ফসকে আনএক্সপেক্টেড কথা বলে দেওয়া বেচারা আকাশ মুখ ঝুলিয়ে মেকি হাসল। নিশানের চোখে এখনো ঝিলিক দিয়ে উঠল প্রচন্ড ক্ষোভের আগুন। তার গাঢ় শীতল দৃষ্টি মুহূর্তের মধ্যে তীক্ষ্ণ হয়ে উঠল, যেন এক গহীন সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর ঝড়। আকাশের দিকে তাকিয়ে তার চোয়াল শক্ত হয়ে এলো, মুখের রেখাগুলো কঠোর হয়ে গেল। নিশান ধীর কিন্তু দৃঢ় স্বরে বলল, হোয়াট ডু ইউ মিন আকাশ, আবার বলতো। আকাশ যদি পাগল হতো বা হিরো আলম হতো তাহলে বোধহয় সত্যি আরেকবার কথাটা বলতো, কিন্তু এখন তার আর কোনো সাহস নেই। নিশানের শক্ত হাতের মার সে যতবার খেয়েছে ততবারই তীব্র ব্যথা নিয়ে দুদিন বিছানায় পড়ে থাকতে হয়েছে। তাই বুদ্ধিমানের ন্যায় আকাশ মেয়েকে হেসে ঠোঁট ভিজিয়ে বলল, না মানে আমি বলতে চাইছিলাম কি, মানে একবার ভেবে দেখ, শৈলী তো তোর সব কাজ করে দেয় ভাই। মানে তুই নিজেও তো জানিস, সকালে তোকে চা দেওয়া, কফি দেওয়া, তোর ঘর গুছিয়ে দেওয়া, তোর সকল ফাইল ঠিকঠাক রাখা, তোকে সহ তোর পুরো গোষ্ঠীকে খাবার বেড়ে দেওয়া, এমনকি মাঝে মাঝে তোর জামা কাপড়ও তো শৈলী ধুয়ে গুছিয়ে রেখে দেয়। কত কাজ করে মেয়েটা, কত গুণী। আহা, ও যদি না থাকে তোর এসব কাজ কে করবে বল? বাড়িতে সার্ভেন্ট আছে। দাঁত চেপে চোখ রাঙিয়ে গম্ভীর কণ্ঠ নিয়ে কথাটা বলল নিশান, যেন আকাশকে নীরব হুমকি দিয়ে দিল। আকাশ আবারও নিজের চলন্ত ঠোঁটের গতি নিয়ন্ত্রণে রাখতে অক্ষম হলো। মুখ ফসকে বাঁকা হেসে বলে উঠল, বউয়ের কাজ কি সার্ভেন্ট দিয়ে হয়? বলেই চোখ বুজে দাঁত দিয়ে জিভ কাটল আকাশ। শেষ, সব শেষ, তার আর রক্ষে নেই। কেন যে নিজের কথার বাহার সে ধরে রাখতে পারে না কে জানে। অবশ্য তার কি দোষ, সে তো অনেক খোলা মনের মানুষ, মনে যা আসে সব বলে দেয়। সে কি এই নিশানের মতো বোরিং আলুর ভর্তা নাকি? হ্যাঁ। চোখ গরম করে তাকিয়ে থাকা নিশান এবার দুহাত মুঠো করে কটকট করে তীক্ষ্ণ দৃষ্টি ফেলল আকাশের ওপর।
আকাশ আবারও নিজের বুদ্ধি খাটিয়ে বোম ফেটে যাওয়ার আগেই সাফাই গাইতে হাত নাড়িয়ে বলে উঠল, না মানে আমি বলতে চাইছিলাম বোন বোন কথাটা হতো চাচাতো বোনের কাজ কি আর সার্ভেন্ট দিয়ে হয় বল? মুখ বন্ধ রাখ আকাশ। নিশানের কণ্ঠে প্রচণ্ড সংযত রাগ লুকিয়ে, কিন্তু আকাশ ওর প্রতিটি শব্দের মধ্যে একটা গর্জন স্পন্দন শুনতে পেল। আকাশ গলা খাকারি দিয়ে একটু পেছনে সরে বসলো, তারপর নিচু গলায় বলল, তুই এতটা রেগে যাচ্ছিস কেন নিশান? আমি তো শুধু তোর জন্য চিন্তা করেই বললাম, আমি তো তোর ভালো চাই। নিশান এবার আকাশের দিকে এক ঝটকায় তাকালো। গভীর কালো চোখ দুটোই তীব্র এক ঝলক খেলে গেল। নিশান ধীর গতিতে চায়ের কাপটা হাতে নিল, কিন্তু আঙুলগুলো এতটাই শক্ত হয়েছিল যে কাপের কাঁচ প্রায় ভেঙে যাবে মনে হচ্ছিল। এক মুহূর্ত পরে সে চাপা স্বরে বলে উঠল, আমি ঠিক করে ফেলেছি আকাশ, শৈলী ওই বাড়িতে আর থাকবে না। এবার আমি যা বলবো তাই হবে। আর ওই মেয়ে যদি বেশি বেশি কথা বলে তবে। আকাশ আনন্দে আত্মহারা হয়ে বলতে লাগলো, তবে তুই নিজেই ওকে। আবারও নিশানের দৃষ্টিতে থামলো আকাশ। অসম্পূর্ণ কথাটা কিছুটা মিথ্যে যোগ করে বলল, বিয়ে মানে তুই ওকে বিয়ে দিয়ে দিবি অন্য কারোর সাথে? বুঝেছি, তুই ওকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে ভালো জায়গায় পাঠাবি। বাবা কি সুন্দর চিন্তাধারা। আমি তো তোমার ফ্যান হয়ে গেলাম বন্ধু। ও আচ্ছা তাই? হ্যাঁ অবশ্যই। শোনো বন্ধু, বড়লোক ছেলের সাথে দিও, ভালো হবে। সুগার ডেডি এনো না আবার। আচ্ছা আমিও হেল্প করব। নিশান ভুরুকুচকে তাকাতেই আকাশ কলার ঝাঁকিয়ে গর্বের সঙ্গে বলে উঠল, বন্ধু নো টেনশন, নো প্যারা। আমি আকাশ ঘটকালিতে সবার সেরা। এমন পাত্র খুঁজে আনবো যে তুই হিংসায় আর শৈলীকে বিয়েই দিবি না। আকাশ নিশানের রাগী চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলো এবার সত্যি কিছু একটা বদলে যাচ্ছে। মুখ বন্ধ রেখে সে আরেক কাপ চা অর্ডার করলো। নিশান আবার অন্যদিকে তাকিয়ে চিন্তায় ডুব দিল। কিছুক্ষণ পর চা এলে আকাশ আবারও আঙুল দিয়ে খোঁচা মারলো নিশানকে। আসলে চুপচাপ বসে থাকতে তার একদম ভালো লাগে না। তার থেকে নিশানকে জ্বালিয়ে তার আগুনের মতো চোখ দেখেও শান্তি। আকাশের খোঁচাখুচিতে নিশান বিরক্তির দৃষ্টি ফেলে ভুরু উঁচিয়ে বলল, কি? আকাশ এবার পায়ের উপর পা উঠিয়ে বেশ গুরুতর ভঙ্গিতে জিজ্ঞেস করে বলল, একটা কথা শোন ভাই, কেবল শৈলীর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকলেই তো হবে না। ওসব বাদ দে, তোর কথা বল। নিজের অনুভূতির বিষয়ে কিছু বুঝতে পেরেছিস নাকি এখনো পারিসনি? নিশান আকাশের দিকে ফ্যালফ্যাল করে তাকালো, যেন ওর কথা পুরোপুরি বোকামি ছাড়া আর কিছুই নয়। তারপর দীর্ঘশ্বাস ফেলে ধমকানোর স্বরে কাচের গ্লাসের গায়ে আঙুল বোলাতে লাগলো। বাল বুঝতে পেরেছি, বাল অসহ্যকর। কিছু অনুভূতি রে, ও দেখলো রংচং লাগবে না আকাশ। শৈলী আমার চাচাতে বোন, কিছু ভালো অনুভূতি থাকবে। আমার অনুভূতি নিয়ে এত মাথা ঘামাচ্ছিস কেন? আকাশ ঠোঁট চেপে হাসলো, চোখ টিপে বলল, হুদাই লংছুং লাগাচ্ছি তো। তোর এই মুখের গম্ভীর ভাবটা কিসের ভাই? শৈলীর জন্য এত অস্থির হয়ে আছিস কেন? চাচাতো বোন তো অনেকেরই থাকে, সবাইকে এইভাবে চিন্তায় পড়ে যায়। নিশান এবার সত্যি বিরক্ত হলো। গ্লাসটা টেবিলে রেখে ভুরুকুচকে বলল, আকাশ তুই কি বুঝতে চাস? আমি তোকে বলেছি যা করছি সেটা কেবল শৈলীর ভবিষ্যতের জন্য, নট ফর দিস। ভবিষ্যতের জন্যই তো। তাহলে শৈলী যদি সত্যি অন্য কোথাও ভালো থাকে, অন্য কারো সঙ্গে সুখে থাকে, তোর কিচ্ছু হবে না, তাই তো? নিশান মুহূর্তের জন্য চুপ করে গেল, ঠোঁট শক্ত করে চেপে ধরল, চোখ সরিয়ে নিল। আকাশ ওর এই নীরবতাই খুঁজছিল। একদম শান্ত গলায় বলল, দেখ, আমি তোর বন্ধু, শত্রু নই নিশান। তোকে বুঝতে পারি বলেই বলছি, যদি কিছু অনুভব করিস সেটা অস্বীকার করিস না, কারণ যা সত্যি তা অস্বীকার করে কেউ কখনো পালাতে পারে না। তুই কিন্তু সত্যি অনেক ডেসপারেট, আই ক্যান ফিল ইউ ইয়ার। নিশান এবার সোজা হয়ে বসে গেল, ঠান্ডা চোখে আকাশের দিকে তাকিয়ে বলল, আমাকে এসব নিয়ে ভাবতে বলিস না আকাশ। বাড়িটার অবস্থা দেখেছিস? আনন্দে ভরে থাকে বাড়িটা, এখন প্রতিদিন অশান্তিতে থাকে। আমার জাস্ট বিরক্ত লাগে। অতিরিক্ত ঝামেলা আর করিস না, যা করার আমি করব। শৈলী ভালো থাকলে আমার টেনশন শেষ, ব্যাস। ঠিক আছে, দেখি কতদিন এইভাবে বাঁচিস। নিশান এবার খানিক থেমে ঠান্ডা গলায় বলল, আমার অনুভূতি কি সেটা আমি বুঝে নেব, তোকে বুঝতে হবে না। ঠিক আছে,
তুই বুঝ, আমি দেখি। কিন্তু ভাই, একটা কথা বলে রাখি, এমন কিছু করার চেষ্টা করিস না যেটা পরে নিজেকেই পোড়াবে। নিশান কিছু না বলে চায়ে চুমুক দিল, কিন্তু চোখের কোণে এক ঝলক উদ্বেগ ঠিকই দেখা গেল। আকাশ সেটা ঠিকই ধরে ফেলল। দুষ্টুমি করে আবারও গম্ভীর কণ্ঠে বলল, শৈলী নিজে যদি অনাকাঙ্ক্ষিত কিছু চায় ও অপ্রত্যাশিত কিছু আবদার করে তখন? নিশান এবার এক ঝটকায় আকাশের দিকে তাকালো, ভুরু কুঁচকে বলল, আবার ফালতু কথা বলছিস? আকাশ ঠোঁটের কোণে এক চিলতে হাসি রেখে বলল, ফালতু কথা বলছি নাকি সত্যিটা তোর সামনে তুলে ধরছি সেটা পরেই বুঝবি। আপাতত যা করার কর। তবে একটা কথা মনে রাখিস, তোর যে অবস্থা তাতে এর মানে কেবল সহানুভূতি নয়, আরও কিছু থাকে সেখানে। নিশান আর কিছু না বলে উঠে দাঁড়ালো। সত্যি খুব বিরক্ত লাগছে তার। পকেট থেকে কিছু টাকা বের করে টেবিলে রাখলো সে। তারপর দ্রুত পায়ে দোকান থেকে বেরিয়ে গেল। আকাশ বসে বসে মাথা নাড়ল, নিজের মনে বলল, কঠিন প্রেমে পড়লি রে ভাই, কঠিন প্রেম। এবার আকাশ চায়ের কাপ হাতে নিয়ে পিছন থেকে একটাই কথা জোরে জোরে নিশানকে শুনিয়ে বলল, বন্ধু, আমার শেষ কথাটা শুনে যা ভাই। যা থেকে পালাচ্ছিস সেটাই একদিন তোর সবচেয়ে বড় বাস্তবতা হয়ে সামনে দাঁড়াবে। গরিবের কথা বাসি হলেও ফলে, দেখে নিস। এটা না হলে আমি আকাশ নিজের নাম পাল্টে পাতাল দেখে দিব। তালুকদার নীড়। সূর্যটা ধীরে ধীরে পূর্ব দিগন্তে উঁকে দিচ্ছে। চারপাশে হালকা কুয়াশা ছড়িয়ে আছে, তার মাঝে তালুকদার নীড়ের বিশাল উঠোনটা স্নিগ্ধ আলোয় ঢেকে গেছে। বাড়ির পুরনো লোহার গেটটা আজও একটু খোলা রাখা হয়েছে, যেন প্রতিদিনকার মতো সকালবেলা তাজা বাতাস ঢুকতে পারে। ভেতর থেকে ভেসে আসছে শিউলি আর বেলি ফুলের মিশ্র সুবাস। আকাশ তখনও ফিকে নীল, তবে সকালের মিষ্টি আলো ধীরে ধীরে সবুজ পাতাগুলোই ঝিলিক ফেলছে। গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দুগুলো টুপটাপ করে মাটিতে পড়ছে। মাঝে মাঝে কোনো কোনো পাখি ডেকে উঠছে। তালুকদার বাড়ির পুরনো মেহগনি গাছের নিচে রাখা কাঠের বেঞ্চিটা শিশিরে ভিজে গেছে, যেন রাতের গভীরতা এখনো ধরে রেখেছে নিজের মাঝে। তালুকদার নীড়ের প্রধান ভবনটি রাজকীয় স্থাপত্য শৈলীর এক নিদর্শন। লাল ইটের প্রাচীর, সাদা রঙের কারুকার্য করা বারান্দা আর বিশাল কাঠের দরজা, সব মিলিয়ে এক জমিদারি গম্ভীরতা এখনো টিকে আছে এই বাড়ির প্রতিটি কোণে। বাড়ির দোতলায় বেশ কয়েকটি বড় জানালা আছে, যেগুলোতে পুরনো ধাঁচের খিল দেয়া। সকালে জানালাগুলো খুলে দিলে হালকা বাতাস ঘরের পর্দাগুলোকে দোলায়। তবে আজকের সকালটা অন্য দিনের মতো নয়। বাড়ির পরিবেশে যেন এক ধরনের চাপা উত্তেজনা, এক অদ্ভুত নিস্তব্ধতা। সবকিছুই যেন স্থির হয়ে আছে, অপেক্ষা করছে একটা বড় কিছু ঘটার। শৈলীর ঘরের সামনের বারান্দায় একটা কাক বসে আছে, মাঝে মাঝে ঠোঁট দিয়ে লোহার রেলিংয়ে ঠোকর দিচ্ছে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, জানালার পর্দাগুলো টানা, যেন ভেতরের কেউ আলো চাইছে না। বাড়ির ভেতর নারীদের গুঞ্জন শোনা যাচ্ছে, রান্নাঘর থেকে মশলার গন্ধ আসছে। পুরনো আমলের ঘড়িটা দোতলার সিঁড়ির পাশে টিক টিক শব্দ করে সময় গুনছে। কিন্তু সবকিছুর মাঝেই যেন একটা চাপা শঙ্কা কাজ করছে। হয়তো আজ কিছু একটা বদলে যাবে, হয়তো কেউ চলে যাবে, কিংবা কেউ নিজের অনুভূতি থেকে আর পালিয়ে থাকতে পারবে না। খাদিজা তালুকদার ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামলেন। তার গায়ের পাতলা সুতির শাড়িটা এক হাতে ঠিক করতে করতে রান্নাঘরের দিকে এগোলেন। মুখে এক ধরনের চাপা বিরক্তি, চোখে মুখে এক চিলতে শীতল হাসি, যেন কাউকে খোঁচানোর জন্যই তিনি এখানে এসেছেন। রান্নাঘরের ভেতরে তখন রাশিদা তালুকদার গরম ভাপ ওঠা হাঁড়ির ঢাকনা তুলছিলেন। মশলার গন্ধে রান্নাঘরটা ভরে গেছে, তবে তার কপালে হালকা ভাঁজ স্পষ্ট। গতরাত থেকে শৈলী কিছু না খাওয়ায় তিনি দ্রুত রান্না শেষ করছেন। খাদিজা দরজার পাশে দাঁড়িয়ে খানিকক্ষণ চুপচাপ দেখলেন, তারপর মৃদু হেসে বললেন, আহা, সকাল সকাল এত ব্যস্ততা কেন রে রাশিদা? আজ বুঝি বিশেষ কিছু রান্না হচ্ছে? সার্ভেন্টদের রেখে একা নিজে রান্না করছিস যে? রাশিদা চমকে তাকালেন, কিন্তু মুহূর্তে নিজেকে সামলে নিয়ে ঢাকনাটা রেখে বললেন, সবাই যা খায় তাই তো রান্না করছি ভাবি। বিশেষ কিছু করতে গেলে তো অনুমতি লাগবে, তাই না? খাদিজা ভুরু উঁচু করলেন, তারপর চুলের খোপা ঠিক করতে করতে বললেন, ও মা, অনুমতি? সে কি কথা? ননদ বউদের আবার অনুমতি লাগে নাকি?
রাশিদা এবার ঢোক গিলে হাড়ির ভেতর নেড়ে চেড়ে দিলেন, যেন কথাগুলো এড়িয়ে যেতে চান। কিন্তু খাদিজা হাল ছাড়ার পাত্রী নন। রান্নাঘরের চৌকাঠে হেলান দিয়ে বললেন, এভাবে একা একা রান্না না করে নিজের মেয়েগুলোকে তো একটু শেখাতে পারিস। বলা তো যায় না, না হলে আবার তোর মেয়েরাও তোর মতোই এভাবে বাপের বাড়িতে পড়ে থাকবে।